সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানের ৩৩তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আমরা এই সপ্তাহের এই অনুষ্ঠানটি ৩ দিন ব্যাপী শুরু করেছিলাম উপনির্বাচনের উপজেলা এই শিরোনাম দিয়ে। নির্বাচনের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে সেগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন যে ভোট নেই, ভোটারের সংখ্যা কম, প্রতিদ্বন্দ্বিতা বিহীনভাবে বা ভোটবিহীনভাবে অনেকে নির্বাচিত হচ্ছেন। এইসব বিষয় নিয়ে কিভাবে উপজেলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়টা পরামর্শমূলক একটি অনুষ্ঠান। স্বাভাবিকভাবে কিছু সাম্প্রতিক ঘটনাও ঘটেছে, যেটি হচ্ছে আজকে ঢাকার রাজপথ উত্তপ্ত হয়েছে শিক্ষার্থীদের আবার আন্দোলনের মাধ্যমে, এবং সেটি হলো সেই পুরনো ঘটনা, সেটি হচ্ছে শিক্ষার্থী একজন নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে। আমরা সেই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। আবার নির্বাচন যখন নাকি নিরুত্তাপ বলা হচ্ছে, জৌলুস নেই, কিন্তু আবার পাহাড়ে আবার রক্তাক্ত একটি পরিস্থিতি আমরা দেখছি। ইতিমধ্যে 8 জন নিহত হয়েছেন সেখানে। আমরা এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমন্ত্রণ জানিয়েছি। আমার বাম প্রান্তে আছেন এজেড আল মাহমুদ মাখন, তিনি সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি। তার পাশে আছেন KM সাইফুদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সাবেক সিনিয়র সহসভাপতি আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, এবং তার পাশে আছেন রেজানুল হক, বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন। 3 জনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং খুব ছোট করে প্রশ্ন এবং মতামত দিতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করি। প্রথমেই মাহমুদ মাখন, আপনার কাছে যেতে চাই। উপজেলার নির্বাচনটা কেমন দেখছেন আপনি? যেহেতু কিছুদিন আগে এমপি নির্বাচন করে এসছেন, ফলে মাঠ পর্যায়ে আপনার সংযোগ আছে। এই নির্বাচনটা যাই হোক না কেন, কিন্তু উপজেলা নির্বাচনকে ঘিরেও একটা যে চাঞ্চল্য তৈরি করা, উচ্ছ্বাস, উদ্দীপনা, জৌলুস, সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। এই অবস্থার মধ্যে দিয়ে নির্বাচনটা শেষ হয়েছে এবং একটা পার্বত্য এলাকায় বাঘাইছড়িদের ঘটনা জানেন, এই রাঙামাটির, সেখানে নিহতের ঘটনা। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ বাংলা ভিশন কর্তৃপক্ষ এবং কলাকুশলী আপনার মাধ্যমে আমার এলাকাবাসী, দাউদকান্দি, মেঘনার সর্বস্তরের জনসাধারণ, দেশে বিদেশে যারা শুনছে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। আসলে উপজেলা প্রশ্ন আসলে আমার দলের একটা ভূমিকার কথা এখানে চলে আসে। ছোট্ট করে একটু বলে নিই, এই উপজেলা ব্যবস্থাটি কিন্তু এদেশে আমার নেতা হোসেন মোহাম্মদ এরশাদই প্রবর্তন করেছিলেন ওনার শাসনামলে। আজকে দীর্ঘকাল পরে, অনেক দিন উনি ক্ষমতা থেকে চলে যাবার পরে যারা ক্ষমতায় আসলেন গণতন্ত্রের স্লোগান দিয়ে, তারা কিন্তু কলমের এক খোঁচায় সেদিন উপজেলা ব্যবস্থাটিকে বন্ধ করেছিলেন। তারপরে আবার যখন উপজেলা আইনটি শেখ হাসিনার সরকারের শেষের দিকে 2001 সালের প্রায় শেষের দিকে আইনটি পাশ করলেন তিনি আর নির্বাচনটি করে যেতে পারলেন না। পরবর্তীতে আবার বিএনপি সরকার এসে আবার বিএনপি সেটা বাতিল করলো। তারপরে উপজেলা ব্যবস্থাটির পক্ষে ছিল না বিএনপি কখনোই। পরবর্তীতে আবার যখন তত্ত্বাবধায়ক সরকার, ওয়ার্ড 11-এর সরকার আসলো, তখন এটি আরেকটু সংশোধিত আকারে, বর্ধিত আকারে 2টি ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা যুক্ত হয়ে একটি পরিষদ আরও সুন্দরভাবে কীভাবে করা যায়, স্থানীয় সরকার কাঠামোকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, এই উপজেলার নবম সংসদের তফসিলের সাথে একই সাথে, আপনাদের মনে থাকার কথা, উপজেলার তফসিলটি একই সাথে করা হয়েছিল। রাজনৈতিক নেতা এবং অন্য দলের যে তোমরা কোন দল ক্ষমতায় আসো ঠিক নেই, এসে উপজেলা নির্বাচনটি যদি না করো, তখনকার কমিশন, হুদা কমিশন, এই একই সাথে কিন্তু তফসিলটি করেছিল এবং নির্বাচনটি হয়েছে। পরবর্তীতে উপজেলা ব্যবস্থাটি কার্যকর হয়েছে এবং ফল হিসেবে যেটি দেখা গিয়েছে যে উপজেলা আসলে একটি সংসদ এবং নিচের লেভেলের যে স্তরগুলো থাকে, স্থানীয় সরকারের, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, অন্যান্য স্তরগুলো থাকে, তার মাঝখানের একটি বার্গেনিং এজেন্সির মতোই একটা নেতৃত্ব বলা চলে। এবং আমরা অনেক জায়গায় উপকৃত হচ্ছি উপজেলা থাকার কারণে। দেখা গেছে এমপি সাহেব স্বেচ্ছাচারিতা করার চেষ্টা করছে, কোথাও অনিয়ম করার চেষ্টা করছে, উপজেলা চেয়ারম্যান সেখানে প্রতিবাদ করছে, অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী। কিন্তু অনেকে কিন্তু বলছে যে উপজেলাটা খুব বেশি কার্যকর, সেটা কিন্তু অনেকে, আমরা আন্তরিকতার কারণে সেটা করতে পারিনি। আসলে এটা একটা
খুব নির্ভরযোগ্য জায়গা ছিল। এমপি সাহেবরা তো ঢাকায় পড়ে থাকবেন আইন প্রণেতা হিসেবে কাজ করবেন, তারা তো আরো বেশি করে ইনভলভ দেখা যাচ্ছে। উপজেলার চেয়ারম্যানদেরকে কিন্তু জনগণ খুব কাছে থেকে পায়, এবং এটা স্থানীয় সরকারের স্তরগুলোরই একটা স্তর, ইম্পর্টেন্ট একটা স্তর, কিন্তু সেই জায়গাটাকে খুব কলঙ্কিত করে ফেলছে এই গত সংসদ নির্বাচনে, যখন ভোটারবিহীন এবং একটা আনন্দ উল্লাস ব্যতীত ভয়ভীতির ভোট এবং বাক্স ভরে ফেলা, ভোটের আগের রাতে বাক্স ভরে ফেলা। আমি নিজেও সংসদে প্রার্থী ছিলাম, নবম সংসদে আমি প্রার্থী ছিলাম, দশম সংসদে আমি প্রার্থী ছিলাম, একাদশ সংসদে আমি প্রার্থী ছিলাম। আমি খেয়াল করেছি এবং মাঠে আমি ছিলাম শেষ পর্যন্ত, ফলাফল আমি দেখেছি কি হয়েছে। সেখানে মানুষ অল্প সময়ে সব ব্যাখ্যা করা যাবে না, আপনারা জানেন দেশের মানুষ সব, ঠিক আছে, আমরা উপজেলাটাই থাকি। সেখান থেকে মানুষের ভোটের প্রতি আগ্রহটা একেবারে নেই বললেই চলে। মানুষের মধ্যে কেন যেন একটা অনাগ্রহ বোধ তৈরি হয়েছে যে আমাদের ভোট তো প্রয়োজন নেই, কিন্তু আমাদের তো কেন্দ্রে যাওয়ার দরকার নেই। নিল না কেন? আপনারা বললেন যে জাতীয় পার্টি সময় এটা প্রবর্তন করেছে, কিন্তু এই নির্বাচনটায় যখন বিএনপি নেই, বড় একটি রাজনৈতিক দল, সেখানে জাতীয় পার্টি এই জায়গাটা কেন পূরণ করার জন্য চেষ্টা করলো না? জাতীয় পার্টিও যখন দেখলো, সত্যিকার অর্থে এই নির্বাচনটি নিয়ে জাতীয় পার্টিও যে খুব বেশি সন্তুষ্ট আমার মনে হয় না। আমি ব্যক্তিগতভাবে আমার মত প্রকাশ করছি, আমার দলের বিষয়টা দল বলবে। আমি প্রার্থী হিসেবে বলছি যে আমরা খুশি না যে নির্বাচন পদ্ধতি তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে আমি আমার পরের কোনো নেতৃত্বকে বলতে পারি না যে তুমি এই ধরনের একটা নির্বাচনে যাও, ভোটের আগের রাতে তোমার বাক্সগুলো ভরে সব নিয়ে চলে যাবে, তোমার টাকা পয়সা সব নষ্ট হবে, দু এক জায়গায় মারামারি খুন খারাপি যা হবে সব দায়িত্ব তোমার। সুতরাং জাতীয় পার্টি মনে করেছে যে এখানে এটা মিনিংলেস হবে, খুব জোরালোভাবে অংশগ্রহণ করে এটা মিনিংলেস হবে। তার মানে কি, জাতীয় পার্টির কোনো নিচের উপজেলা স্তরে, জেলা স্তরে কোনো নেতা কর্মী রাজি হয়, প্রভাবটা পড়ছে উপজেলা নির্বাচনে। ভোটারবিহীন ভোট জোরপূর্বক ভোট দিয়ে দেওয়া, বাক্স ভরে ফেলা এবং অন্যায় অত্যাচার করা, ভোটের দিনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি না করা, এর পিছনে কিন্তু সরকারি দলের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে যায়, এবং এটা দায়িত্ব তাদেরই। অদূর ভবিষ্যতে যদি এর কোনো কুফল জাতিকে ভোগ করতে হয়, সমস্ত দায়িত্ব কিন্তু এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে পদ্ধতি তৈরি হলো, যারা এটা তৈরি করলো, সমস্ত দায়িত্ব তাদেরকেই নিতে হবে। যত রকম অন্যায় অত্যাচার তৈরি হচ্ছে আজকে দেশে, আপনি খেয়াল করেন কালকে পাহাড়ে রক্তাক্ত হয়ে গেল, তো এই পাহাড়ের নিরুত্তাপ একটি ভোটেও। কিন্তু পাহাড়ের ঘটনার সাথে কি এই নির্বাচনের কোনো সম্পর্ক আছে না? ওই যে পাহাড়ে যে বিভিন্ন গোষ্ঠী আছে, বিশেষ করে আমি মনে করি পাহাড়ে তাদের অন্তর্দ্বন্দ্ব, ওখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা অসন্তুষ্ট রয়েই গেছে ভিতরে। তারপরে ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা সন্ত্রাসী গ্রুপ, আপনি যেভাবে বলেন, বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আর সে অর্থে নেই, সন্ত্রাসী কিছু গ্রুপ রয়ে গেছে, এবং তারা দেখা গেছে একটি সংগঠন একদিকে ডানে গেলে তারা আরেকটি সংগঠন বামে যায়। আচ্ছা, আমি এই ঘটনা প্রসঙ্গে আসছি। শামসুদ্দিন আহমেদ, এই পাহাড়ের আমি প্রথমে একটু জানতে চাই আপনার কাছে যে পাহাড়ের এই ঘটনাটা কি আমাদের এই যে পুরো যে উপজেলা নির্বাচনটা হচ্ছে তার সাথে কি সম্পর্কযুক্ত, না এটা বিচ্ছিন্ন একটা ঘটনা? এটা তো খুব কঠিন ব্যাপার, কারণ এটা তো যখন থেকে সংবিধানের কথা, এখানে সংবিধানে আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো জনশেখ হাসিনার নেতৃত্বে, তখন সে দেখলো যে সংবিধানে আছে যে বাংলাদেশের কোথাও কোনো উঁচা নিচা থাকলে, দ্যাট মিনস কোনো এলাকা একদম আনডেভেলপড, কোনো জায়গা অনেক উঁচা ডেভেলপ, তখন এক পার আনার জন্যে সংবিধানে ক্ষমতা আছে, সেই জন্য সেখানে একটা আইন করলো। আইন করার পর আবুল হাসনাত আবদুল্লাহ সেটার কন্ট্রা করলো। তারপরে সেখানে অনেক কিছু করা হয়েছে। যে এখন যে প্রশ্ন হয়েছে, রক্তাক্ত 6 জন 8 জন লোক মারা গেল দিন, এটা 7 জন মারা গেছে অন দি স্পট, আরো 15 জন হাসপাতাল আছে, দে আর অলসো ফাইটিং উইথ ডেথ পারহ্যাপস। এখানে প্রশ্ন এলাম ইন্টারনাল কনফ্লিক্ট আছে, সেটা তো অবশ্যই, এবং সেইটা এখন উপজেলার নির্বাচনের দিন পুলিশ অফিসার মেরে ফেলছে, প্রেজেন্ট মেরে ফেলছে। এটা বিশ্ববাসীকে দেখানোর জন্য যে ইলেকশনের ব্যাপারে এটা হয়েছে, আসলে ইন্টারনাল যে এনিমিটি শত্রুতা সেটার থেকে অরিজিনেটেড। আচ্ছা, কারণ এটা কখনো ভোলার না। কারণ একটা এক্সাম্পল দিয়ে, মানে
পলিটিক্স ইজ এভরিহোয়ার, পলিটিক্স ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো কিছু নাই, অ্যাবসলিউটলি নট। আপনি কইবেন এইটা কি, বলে এটাও পলিটিক্স। হ্যাঁ, আপনি এই দেশে তো কোনো পার্টি ছিল না ডিউরিং লিবারেশন ওয়ার, অনলি আওয়ামী লীগ, অ্যান্ড আন্ডার সেই ব্যানারে দেশটা স্বাধীন হয়েছে, এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট, কেউ সেগুলো পারবে না। তারপরে 15 আগস্টের পর বঙ্গবন্ধুর খুন করার পর নানান পার্টি হয়েছে, বিএনপি করছে। এখন আপনার প্রশ্ন যে তাহলে এটা হইল কেন? আপনি যতই খাতির করেন, পাকিস্তান কখনো বাংলাদেশের ফ্রেন্ড হবে না, নেভার, কিয়ামত পর্যন্ত হবে না। অর্থাৎ তার সঙ্গে আমার তো খাতিরের দরকার নাই। আর আপনি বলবেন না হলে ইন্টারন্যাশনাল, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল? যুদ্ধের সময় তারা ছিল না, আমরা দেশ স্বাধীন করি নাই। তারপরে প্রশ্নটা আপনার পদ্মা সেতু, ওয়ার্ল্ড ব্যাংক বললো টাকা মারছে, আর টাকাই তো আসলো না, টাকা মারলো কেমনে? আপনারা সাংবাদিক আমাকে সে ভালো বোঝেন, কিন্তু আমাদের দেশের মেন সমস্যা হলাম যার যেটা কাজ না সেটা করতে চায়। এখানে যেখানে লিগ্যাল টার্ম সেখানে ডাকা হবে যারা প্র্যাকটিসিং লয়ার, শুধু ল পাস করলে হবে না, প্র্যাকটিসিং লয়ার, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হোয়াট, সংবিধানে কী আছে, সংবিধানের বাইরে কোনো কিছু হবে না। করতে চাইলে আবার সংবিধান পাল্টাইতে হবে। এখানে আপনি উপজেলার নির্বাচন, এইটা সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ বেসিক স্ট্রাকচার, ইউনিয়ন কাউন্সিল, ওয়ার্ড, তার উপরে উপজেলা। ভাই যেটা বললেন, এখানে কনফ্লিক্ট বিটুইন দি পার্লামেন্ট মেম্বার অ্যান্ড উপজেলা। পার্লামেন্ট মেম্বারের কাজ হইলাম আইন পাশ করা, সে ওখানে সব জায়গায় ভাগ বসাবে, তাহলে কেমনে হবে? সো দ্যার ইজ এ কনফ্লিক্ট। এই কনফ্লিক্টের সমাধান কিভাবে হয়? আর আজকে যে প্রশ্ন উঠছে টেলিভিশনে, আমি প্রত্যেকদিন দেখি যে সেন্টার খালি, এবং চিফ ইলেকশন কমিশনার বলছে দ্যাট ইজ কারেক্ট টু সাম এক্সটেন্ট, যে ভোটার ডাইক আনার দায়িত্ব তো আমার না, অফকোর্স তার না। ভোটার ডাইক আনার দায়িত্ব যে ক্যান্ডিডেট তার। আমরা রিক্সা ভাড়া করে দিছি, ট্যাক্সি ভাড়া করে দিছি, ভ্যান ভাড়া করে দেয় গ্রামের যারা নর্থ বেঙ্গল অন্য জায়গায় যারা আনডেভেলপড, হ্যাঁ, ঘরে লয়, বাচ্চাদের লজেন্স দেয়, বিস্কুট দেয়, কুলে লয়, চাষি ভোটটা দিয়ে আসো। এইটা কেন বন্ধ হয়েছে? কারণটা কি? কারণ আপনি ধরেন, মনে করেন কি ফ্যাক্ট, আমি বললাম ইট ইজ ফ্যাক্ট যে বিএনপি ইজ দি লার্জেস্ট পার্টি অফ দি কান্ট্রি। তাদের ভাষায় 60% 70% লোক তার লোকে থাকে। তো তারা যেহেতু ইলেকশনের পাশে নাই, তাহলে তো 30 to 40% ভোটই কাস্ট হবে দেশে। সেটাই হয়েছে। সেইটা হলে সমালোচনা করে যে পার্লামেন্ট ইললিগ্যাল। তাহলে তোমরা ইলেকশন আইলে রাখেন। আপনি বলেন যে বর্জনে কোনো অর্জন আছে? পৃথিবীতে কত বর্জন করে অর্জন হয়েছে? এই সংসদে ওরা নির্বাচন ছিল না, এই সংসদ দর্শক ফোন নিয়ে আসছে আপনার। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আমি আমিরুল ইসলাম খন্দকার বলছিলাম। জি জি, গাইবান্ধা থেকে। জি বলুন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে এরকম একটি প্রোগ্রামে একটি সুযোগ দেওয়ার জন্য। আমার দুটি প্রশ্ন ছিল, তার মধ্যে সম্মানিত উপস্থাপক আপনি একটি অলরেডি করে ফেলেছেন। আমাদের জাতীয় পার্টির যে নেতা, দুই একটি জায়গা ছাড়া আমরা কোথাও জাতীয় পার্টির প্রার্থী দেখিনি, বিশেষ করে গাইবান্ধা 7টি উপজেলা, একটি তো জাতীয় পার্টির প্রার্থী নেই। ওনারা সংসদের বিরোধী দল। এই কম্পিটিশনটা তো পজিশন অপোজিশনের মধ্যেই হয়। জি, আমরা এটা কোন অপোজিশন দেখতেছি? এক। দুই হচ্ছে, উনি বললেন যে 30 তারিখে ভোট ডাকাতি এবং ব্যালট বাক্স ভরানোর যে নির্বাচন হচ্ছে, এই কারণে ভোটের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। ওনারাও তো নৌকা, অনেক জাতীয় পার্টির অনেক নেতা নৌকা নিয়ে ভোট করতেন এবং আওয়ামী লীগের ভোট দিয়ে নির্বাচিত হতেন। না, জাতীয় পার্টি সম্ভবত নৌকা দিয়ে ভোট করেন। আমরা সরকারি দলে থাকতে চাই। জাতীয় পার্টি নৌকা নিয়ে কর্মী তো ভাই, জাতীয় পার্টির প্রার্থীরা মহাজোটের নিজেরাই দায়ী ছিল কেউ কেউ। আমার এইটুকু প্রশ্নই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি ছোট করে উত্তরটা দেন। আমি টেলিফোনে যে ভাই প্রশ্ন করেছেন ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে জাতীয় পার্টি গত সংসদ নির্বাচনে সীমিত সংখ্যক কিছু আসনে মহাজোটে অংশগ্রহণ করেছিল। জাতীয় পার্টি আওয়ামী লীগ একসাথেই সেই আসনগুলোতে লড়েছে। সেখানে নৌকা ছিল না, লাঙ্গল ছিল। জাতীয় পার্টি যে আসনগুলো মহাজোটে পেয়েছে, আর বাকি যে আসনগুলোতে আমরা নির্বাচন করেছি সারা দেশে, সেখানে নৌকাও ছিল, লাঙ্গলও ছিল। আমার আসন তার মধ্যে একটি। তো সুতরাং জাতীয় পার্টি 2টি ফরম্যাটে নির্বাচন করেছে গত সংসদ নির্বাচন। আর উপজেলা নিয়ে আপনি যে কথা বলেছেন,
আমার মনে হয় এর ভিতরের অনেক কথা আছে যা মিডিয়ায় বলা আমাদের জন্য আসলে একটু সমস্যাই। বুঝে নেওয়ার চেষ্টা করুন যে দেশে আসলে পরিবেশ নেই, এটি প্রমাণিত। সরকারি দলের লোকেরা অনেকে বলে থাকেন এবং তারা অনেক সময় স্বীকার করেন যে আমরা এই জায়গায় ব্যর্থ হয়েছি, যে নির্বাচনটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক এবং পর্যাপ্ত ভোটার উপস্থিতি আমরা করাতে পারিনি। সুতরাং এখানে অপরাপর দল আসুক, অপরাপর দল অংশগ্রহণ করুক এবং অপর শক্তিশালী প্রার্থী মাঠে থাকুক, তার এজেন্ট থাকুক কেন্দ্রে, সেই পরিবেশটাই তো থাকে না এবং নালিশ দেওয়ার জায়গা থাকে না। যত প্রিজাইডিং অফিসার আছে, ডিসিএসপি আছে, ওসি ইউনো আছে, সকল লোকই ভোটের দিন দেখা গেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, নালিশ দেওয়ার জায়গা থাকে না, প্রতিপক্ষ মার খায়, তাদের কোনো বিচার সালিশের জায়গা থাকে না এবং তারা কেন্দ্রে দাঁড়িয়ে থাকতে পারে না। শুধু সেরকম একটি ভীতিকর পরিবেশ হওয়ার কারণেই কিন্তু অন্যান্য দলের, ইভেন আমার দলের নেতাকর্মীরাও অনেকে প্রার্থী হতে এই ধরনের নির্বাচনে সাহস পায়নি। এবং গত সংসদ নির্বাচনের পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দলকে জানিয়েছি যে এই ধরনের নির্বাচনের আয়োজন হলে কোনো দলীয় সরকারের অধীনে আমরা আর ভবিষ্যতে প্রার্থী হব না। সংসদের প্রার্থীরাও আমরা এই কথা বলেছি। সেই কারণে এই প্রতিক্রিয়া ওই উপজেলার প্রার্থীদের মধ্যেও আমাদের প্রার্থীদের মধ্যে এটা কাজ করেছে। আমার মনে হয় এটা সব দলেই এটা কাজ করছে এখন। জি জি ভাই, আপনি আপনার বক্তব্য দিচ্ছিলেন। জি আপনি। এখন প্রশ্ন উঠছে যে আবার আমি বলি যে ইলেকশন যদি কেউ না আসে, পৃথিবীতে যখন থেকে ইলেকশন সিস্টেম শুরু হয়েছে স্বর্ণাতীত কাল থেকে, ফ্রম টাইম ইমেমোরিয়াল, whoever wins he will say fair, who will lose he will say unfair. This is the system. আর আওয়ামী লীগের কি দায়িত্ব বাড়তে অনেক ক্যান্ডিডেট দ্বারা সাপোজ আই এম এ ক্যান্ডিডেট, আমি তো চেষ্টা করলাম আমি তো আনকন্টেস্ট হবো, আপনি কেমন পারতে দোস্ত তুমি আমার লোক কন্টেস্ট করো, এটা পৃথিবীতে কেউ বলবে না, নেভার, কেমন তো হবে না এটা। তাহলে আওয়ামী লীগের কী দোষ? তাহলে আওয়ামী লীগের লোকে এরশাদ গেল, সবাই গেল, তার ভাই গেল, জিএম এভরিবডি। আমার বন্ধু কাজী ফিরোজ, তার ওখানে লটারি হয়েছে, সে কেমনে পাস করছে? তাহলে সেন কি ভোট জালিয়াতি হয়েছে? একটা ভোট জালিয়াতি হয় নাই। আপনি বিএনপি কেন ধ্বংস হয়েছে, আরও ধ্বংস হবে আপনার জানেন কারণ কি? বিএনপি ইলেকশনে 60টা সিট পাইতো, আমি গুনে দিতে পারি, কেন পারে নাই? আপনি এই বিএম কি ক্ষতিকর? আমার সামনে কর্নেল ছিল, আমাকে দেখাইছে সেন্টার, কোনো কিছু হাতের এটা মিলে নাই, কাগজ দেয় নাই। আই নো দ্যাট লেডি ফ্রম মাই মহল্লা। চিন্তা করেন, ওয়ারি থানায় ইভিএম থাকলে তো এইভাবে কিছু করতে পারতো না কেউ, যেটা বলে না সেটা করতে পারতো না কেউ, নেভার। আর আপনি ম্যানেজমেন্ট অনলি বাই হিজ ফোর্স। আপনি বাংলাদেশকে এমনি আসছে, যুদ্ধ করে আনছে, পাকিস্তান সাইডে হিসে নাকি? আপনি খারাইবেন না, আপনার ফোর্স নাই। আমরা যে আন্দোলন করছি 6 দফা, কেমনে করছি? সার্জেন্ট হাফিজ নেয়ামতুল্লাহ টিয়ার গ্যাস মারছে, আমি আর কাজী ফিরোজ দইরা, এমএরএজা রাজু দইরা, গামছাদা বাইন্দা ওই টিয়ার গ্যাস তারা আবার মারছি। এখন করেন আপনি। ওদিন এক লোক, আমি যা বলছি প্রমাণ, ওদিন এক লোক বিএনপির কয় যে শেখ মুজিবুরও কোর্টের তখন ছাড়াই নেই, আন্দোলন ছাড়াই আনছে। আরে বেটা, শেখ মুজিব আর খালেদা জিয়া কি সেম? আহম্মকে স্বর্গে আসো, নেভার অর নেভার। সে গরিবের টাকা মারছে, আপনি আমাকে বললেন আমার 50,000 টাকা দেবো, মেয়ের বিয়ে দেবো, মেয়ের বিয়ে না দিয়ে টাকা নিয়ে আপনি জুয়া খেলছেন। দিস ইজ দি থিং, আই হ্যাভ সিন দি পেপার্স। তাহলে এটা কেমনে হবে? আপনি কত বড় কথা বলে, শেখ মুজিবের তো জেল থানে কোর্ট ছাড়ে নাই, আন্দোলন তার শেখ মুজিব আর খালেদা জিয়া সেম। ইউ আর লিভিং ইন দি ফুলস প্যারাডাইস। এত সোজা মনে করছেন আপনি? আমি আবারও বলি, ইলেকশন ফেয়ার আর আনফেয়ার, যখনই হাইরে যাবেন তখনই কবেন কি রিগিং, আর জিতলে ফেয়ার। ইয়াতে আমি 60 সালে তখন দেখতে আছি, আই এম রানিং নাও 76। আমি কোনো পার্টির সমর্থন কথা বলতেছি না এখানে। দিস ইজ ফ্যাক্ট অন রেকর্ড, দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ দি হোল ওয়ার্ল্ড, আনরিটেন কনভেনশন অফ দি হোল ওয়ার্ল্ড, সিন্স দি ইনসেপশন অফ দি ইলেকশন সিস্টেম। কেউ বলে নাই ভাই তুই আমার লোকে কন্টেস্ট কর, সবাই চাবে আমি আনকন্টেস্ট হবো, আমার টাকা পয়সা খরচ কম হবে। দিস ইজ দি থিং। আর উপজেলার নির্বাচন তো সাংঘাতিক ইম্পর্টেন্ট। সেখানে আপনি যদি ফোর্স না থাকে, আপনি যাবেন, আপনি হামলা করলে আপনি তারা পাল্টা হামলা করবেন, আপনি 3টা আপনার 9টা মারবেন, তাহলে সেখানে আপনি ক্ষমতায় থাকতে পারবেন। আদারওয়াইজ ইউ কান্ট। আবার বলি, ম্যান ইজ ম্যান অনলি বাই হিজ পাওয়ার। আপনি তেমনি হবে না, কখনো হবে না। রাজা এই সিস্টেমে তারপরে কথা হলো, আপনার লোকরে ইলেকশনের দিকে ধাবিত করতে হলে অল পার্টি শুড সিট টুগেদার, সবাইকে ডেকে আনতে হবে। এখন ভোটের মাঠের লোকে ভোট দিতে যাবে না, তাহলে কি চিফ ইলেকশন কমিশন বাড়তে ক্যানভাস করবো যখন ক্যান্ডিডেট থাকবে অল পার্টি
ইন্ডিপেন্ডেন্ট হোক যেমনি হোক তাকে গিয়ে বলতে হবে ঘরে ঘরে গিয়ে। এখন যদি আপনি ভয়ে যদি ঘরেই থাকেন না তাহলে কেমনে হবে কোন? আপনি যতদিন শোনেন আমাকে বহু ডাক্তার বলছে ইউ হ্যাভ টু ওয়াক 40 মিনিট বিফোর সানরাইজ অর সানসেট। আমি নাম বলবো না ডাক্তারদের। আমি বললাম আমার মৃত্যু যেদিন হবে হবে, তা আপনি ভয়ের স্টুডেন্ট ইলেকশনে খারাইবেন না, তাহলে আওয়ামী লীগের কী দোষ, ক্যান্ডিডেট কী দোষ কোন? জি এখানে আমরা রাজা আমরা একটু ফোন নিয়ে আসছি। জি দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে মহিবুল্লাহ। জি বলুন। আমি ওই নির্বাচনের যে সহিংসতা হয়েছে এটা নিয়ে বলতে চাইতেছি যে হ্যাঁ, এখানে পাহাড়িরা কিন্তু এখানে আসলে রাজনীতি নিয়ে এই মারামারিটা নয়। পাহাড়িরা এদেশে বাঙালিদের সাথে পানির সাথে তেলের মতো আর কি, কখনোই যেটা মিশে না আর কি। তো এখন বলতে চাইতেছি যে সরকার এদেরকে কিন্তু অনেক কিছু দিতেছে, জেলা পরিষদের নেতৃত্ব, এমপি বা মন্ত্রী, অন্যান্য সকল পর্যায়ে চাকরির ক্ষেত্রে কোটা, সব মিলে অনেক পাওয়ার পরেও এখানে যে এত সন্ত্রাসী, এগুলো কিন্তু সরকারের আমার মনে হয় নজর দেওয়া উচিত, এবং সরকারের কি করণীয় আছে আপনাদের মাধ্যমে কি জানতে চাইছি। জি ধন্যবাদ রাজা, তথ্য কিছু দিয়েছে। কারণ আমরা মানে উপজেলার নির্বাচনের যে চিত্র সারা দেশে দেখছি তার সাথে আবার এটা মিলল না, ঠিক সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও হয়েছে, কিন্তু এই ঘটনাটা তো একটা। ধন্যবাদ। আপনি জনাব সাহেবুদ্দিনকে প্রশ্ন করেছিলেন যে এই ঘটনার সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে কিনা। আমার যতটুকু মনে হয় যে নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমরা জানি গত বেশ কিছুদিন ধরে পাহাড়ে নতুন করে 15 মাসে প্রায় 57 জন, এবং আগে ছিল আপনার একটি দল জনসংহতি সমিতি, সেখান থেকে ভাঙতে ভাঙতে জনসংহতি সমিতির মধ্যে আবার দুটো দল, আবার হ্যাঁ আবার ইউপিডিএফ যেটা হয়েছে সেই ইউপিডিএফ এর মধ্যে আবার ডিভিশন আছে, মানে মিনিমাম 4টা ফ্র্যাকশন আছে সেখানে, এবং তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল আভ্যন্তরীণ বিরোধের কারণে কিন্তু খুনোখুনিগুলি গত কয়েকদিন ধরে হয়েছে। এবং আমার মনে হয় যে ঠিক এইরকম একটি নিজেদের মধ্যে কোনো কিছুর কারণেই এই অ্যাটাকটা হয়েছে। দেখেন, ইলেকশনের নিয়ে যদি কোনো সহিংসতা হয় তাহলে এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে, এক গ্রুপ আর এক গ্রুপের সঙ্গে মারামারি করে, তাই তো? যেটি বাংলাদেশের খুবই কমন, যে বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা হয়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আরও বেশি হয়। একটি আজকে এবার রাঙামাটির বিলাইছড়িতে যে ঘটনাটা ঘটেছে, দেখেন একজন আওয়ামী লীগ নেতা কিন্তু নিহত হয়েছে। সেখানেও কিন্তু এরকম এইটার সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু এই যে নির্বাচনী কর্মকর্তাদের গাড়ি বহরে যে অ্যাটাকটা হয়েছে এটার সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটি কোনো একটা গ্রুপ তাদের শক্তি দেখানোর জন্য অথবা কোনো একটা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজটা করেছে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তবে আমার কাছে এই হামলার ব্যাপারে একটা জিনিস মনে হয় যে আজকে চিফ ইলেকশন কমিশনার চট্টগ্রামে গিয়ে সিএমএইচ আহতদের দেখতে গিয়েছিলেন, পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের কাছে, তিনি একটা জিনিস বলেছেন, ক্লেম করেছেন যে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না, সামনে বিজিবি ছিল, পিছনে সশস্ত্র পুলিশ ছিল। এইটা আমরা মানে মেনে নেওয়া খুব কষ্টকর যে এত নিরাপত্তার মধ্যে কি করে এই হামলাটা হয়। নিরাপত্তার ঘাটতি ডেফিনেটলি ছিল, মানে পাল্টা কোনো আমরা দেখলাম না যে কাউন্টার যে অ্যাটাক করা। তিনি অবশ্য ব্যাখ্যা করেছেন যে ওইখানকার রাস্তাটা এতই সংকীর্ণ যে একটি গাড়ি যদি সামনে চলে যায় তার আর পিছনে ব্যাক করার কোনো উপায় থাকে না, রাস্তাটা এতই সরু। তো সামনে পিছনে দুই দিকে যদি আপনার আর্ম প্রোটেকশন থাকে তাহলে কিভাবে এটা সম্ভব হলো সেটা আমাদের মাথায় আসে না। আমি মনে করি যে এটি আসলেই একটি নিরাপত্তার কোনো একটা ফাঁকফোকর তো নিশ্চয়ই ছিল। সেই বিষয়টা সরকার, শুধু ইলেকশন কমিশনের দায়িত্ব এখানে না, এখানে ওই এলাকাতে এখন আমরা জানি যে সামরিক বাহিনী এখনও সেখানকার নিরাপত্তার সবচেয়ে বড় দেখভাল করে থাকেন, তাদের উপরে পড়েছে এবং সর্বোপরি সরকারের উপরে এটা গেছে। কারণ পার্বত্য চট্টগ্রাম গত কিছুদিন ধরে অশান্ত, সেটা আমরা দেখেছি। তো তার মধ্যে এই ধরনের ঘটনাটা ঘটা এবং এখান থেকে অনেকে ফায়দা নিতে পারে পরিস্থিতির, এবং নির্বাচনটাকেও তারা হয়তো হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে আমার মনে হয়। তো খুবই দুঃখজনক। আমার মনে হয় যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের আরও গভীরভাবে ভাবার দরকার আছে। এই যে যিনি প্রশ্ন করলেন একটু আগে, মতামত দিলেন যে আমরা সরকার তাদেরকে অনেক কিছু দিয়েছে,
তারপরেও ঠান্ডা। এটা সত্য, অনেক কিছু দিয়েছে, আবার তাদের মধ্যে কিন্তু একটা অসন্তুষ্টি আছে কিন্তু, যে অনেক কিছুই তারা পায়ও নাই। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটা হয়েছিল সেটি অনেক বছর পরে, অনেক বছর আগের কথা, কিন্তু এখনও অনেকখানি অসন্তুষ্টি কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষের মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে বিষয়টা ওইভাবে দেখা দরকার, মানে খুব এখন জরুরি হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। না হলে পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, সেখানকার সিচুয়েশন সেই আগের মতো একটা অশান্ত পরিবেশ তৈরি হতে পারে। জি, ধন্যবাদ। আসছি আপনাদের কাছে। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে একটু আপনার কাছে আসতে যাচ্ছি যে নির্বাচনের এইরকম পরিস্থিতির পর যে নির্বাচনটি হবে, সেই নির্বাচন, এবং আপনি দেখেছেন প্রায় শতাধিক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে এবং অনেক জায়গায় ভোট হয়নি। এবছরের মধ্যে যদি খুব কি কার্যকর একটা উপজেলা আমরা কি পাবো কি না? আসলে মানে যেই উদ্দেশ্যটা বলেন, যেই উদ্দেশ্য নিয়ে উপজেলা সৃষ্টি হয়েছিল, এবং উপজেলাকে আমরা একটা উন্নয়ন কাঠামোর স্থানীয় পর্যায়ে এটাকে মেরুদণ্ডই ধরে নিতে পারি, এবং পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলে একটা পরিষদ, তারপরে উপদেষ্টা হলো, এখানে আরও বিভিন্ন স্তর জড়িত আছে। সুতরাং এখানে একটা দলীয় প্রভাব এমনভাবে তৈরি হয়ে গিয়েছে। একটি বড় কারণ হলো সরকারি দল, এই নির্বাচনটি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনের একটি নির্বাচন, সুতরাং এই নির্বাচনে সরকারের দায় দায়িত্ব আছে। শুধু এককভাবে নির্বাচন কমিশনের উপরে, সংসদ নির্বাচন আপনি বলতে পারেন যে আমি আয়োজন করিনি, নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন, কিন্তু এই নির্বাচনে আপনি কোনো রকম ক্ষয়ক্ষতি হয়ে গেলে, কোনো রকম জাতীয়ভাবে আমরা ক্ষতির সম্মুখীন হলে, দীর্ঘমেয়াদে আমরা যদি এই প্রসেসকে নষ্ট করে ফেলি, এর দায় দায়িত্ব কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। কারণ এটি একটি সরকারের অধীনে নির্বাচন, এবং এটি স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি নির্বাচন, এবং মন্ত্রণালয়ের কাঠামো। নির্বাচন কমিশন শুধু তাদের আয়োজনটুকু করে থাকে, নির্বাচনী আয়োজনটুকু করে থাকে, বাকি সমস্ত। আপনার কাছে কি মনে হয় যে এইবার এই পরিস্থিতির মধ্যেও কি যদি প্রতীকটা অফ রাখা হতো তাহলে কি মানে সব পক্ষই আসতো, এরকম মনে হয়? দলীয় প্রতীকটা রাখলে অনেকেই, একটা ইন্টারেস্টিং কোশ্চেনে আপনি আসছেন, যখন দেশ চালাচ্ছে আওয়ামী লীগ, যখন দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করে জিতে আসছেন আওয়ামী লীগ, তখন মানুষ যখন ওই নির্বাচনে যখন আশানুরূপ হারে ভোটে অংশগ্রহণ করতে পারেনি, ভয়ভীতি দেখানো হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে লাঠি সোটা নিয়ে ভোটারদেরকে বাড়ি বাড়ি যেয়ে নিষেধ করা হয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ভোট হয়ে গেছে, রাতের আধারে ভোট হয়ে গেছে, সকালবেলা 2টা-4টা ব্যালট রাখছে, কিছু ইম্পর্টেন্ট লোক, সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ লোকজন গেলে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি নিজে অনেক কেন্দ্রে দেখেছি এই পরিস্থিতি হয়েছে। সুতরাং মানুষ এখন ভোট কেন্দ্রে, সে তার জান হারাবে নাকি, সে তার বিপদ দেখে আনবে নাকি, ভবিষ্যতে সে কোনো ঝামেলায় পড়বে নাকি, স্থানীয়ভাবে সরকারি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর কাছে হুমকির মুখে সে আছে, যে কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি। ভোট কেন্দ্রে ওই যে না যাওয়ার একটা প্র্যাকটিস শুরু হয়ে গেল, সেটার একটা প্রতিক্রিয়া আবার এই নির্বাচনে যখন নৌকা প্রতীকটি দেওয়া হলো, নৌকার বিরুদ্ধে, সরকারি দলের মার্কার বিরুদ্ধে ডিসিএসপি কোনো পদক্ষেপ নিতে চায় না, ওসি কোনো পদক্ষেপ নিতে চায় না, তারা দুঃখিত বলে। অনেক ভালো অফিসার তো আছে, আমাদের সাথে কথা বলে আমরা বুঝি, কিছু করতে চায়, সাহায্য করতে চায়, মিনিমাম নিরপেক্ষতা তারা রাখতে চায়। যখনই দেখে তারা মার্কাটার নৌকা, তখন বলে আমার চাকরিটা থাকবে না, আমি এত% ভোট দেখাই দিতে হবে, পাশ করে দিতে হবে, দুঃখিত ভাই আপনাকে সাহায্য করতে পারলাম না। এরকম বক্তব্যগুলো আমাদেরকে শুনতে হয়। সে কারণে বলছি, স্থানীয় সরকার নির্বাচন নৌকাটি না দিলেই বরঞ্চ আরেকটু অংশগ্রহণমূলক হতে পারত, আরেকটু প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারত। আমি ভোট কেন্দ্রে মানুষকে, জনগণকে আসতে ভীতি সৃষ্টি করব, মামলা মোকদ্দমা সৃষ্টি করব, তারপরে আমি ঢালাও হারে মানুষকে হয়রানি করব, তারপরে বলবো যে আমি জিতে গেছি, আপনি হেরে গেছেন। আপনি লেভেল প্লেইং ফিল্ড তো আমরা পাইনি। যেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে 1991 সালে নির্বাচন হয়েছে, 8ম, 9ম, 10ম নির্বাচনটি হয়েছে, 7ম নির্বাচনটি হয়েছে, আপনি সেই লেভেল প্লেইং ফিল্ডের দিকে তাকান, আর বর্তমান নির্বাচনের সময় যে পরিবেশ ছিল এই দুটি নির্বাচনে আপনি তাকান, তাহলেই বুঝবেন কেন মানুষ
সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কেম সাইফুদ্দিন আহমেদ, দুটি প্রশ্ন আপনার কাছে। একটা হলো এটা তো থাকে যে প্রতীকটা অফ রাখা দরকার ছিল কিনা, তাহলে আর একটু জমতো কিনা নির্বাচনটা। আর একটা হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচিত হওয়া, এটা মাহবুব তালুকদার সাহেব প্রশ্ন করেছে, এটা আবার কি ধরনের? এটা তো মানে ইলেক্টেড বলা যায় না, এটা তো সিলেক্টেড। এই প্রশ্নটা যে উঠছে, এটা সমাধান কি? শুনেন, তাহলে মাহবুব তালুকদার যদি দেখে অন্যায় কাজ, হোয়াই হি ইজ কন্টিনিউইং, হোয়াই হি ডিড নট লিভ হিজ জব? আর আমার ভাই যেটা হলো লেভেলে, হোয়াট ইজ লেভেল প্লেইং ফিল্ড? আমি সমান করে দেবো ঠেকা কি আমার? যেটাকে ওসেন ইসে খেলতে পারে, হি তো আসল প্লেয়ার। সিম্পল থিং। এই যে ভোকাস থিং, হোয়াট ইজ লেভেল প্লে? আর রাষ্ট্র সারা পৃথিবীর রাষ্ট্রপতি আছে। আরে ইন্দিরা গান্ধী করছে, কার্ল মার্ক্স, সমস্ত লোক, পৃথিবীর সমস্ত লোক আপনার পার্টি জয়েন করছে, আপনার পার্টি সিট পাইছে, আপনার পার্টি সব পাইছে। আপনি আসেন নিরপেক্ষ আপনার পার্টি, আপনি শুনেন, আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম, সব জানেন, আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি জাতির পিতার কন্যা, কি করছে? তিনি বলেছিলেন আমার উপর আস্থা রাখেন, আমার উপর আস্থা রাখেন। সেই আস্থাটি আমরা রেখেছিলাম, গোটা জাতি আস্থা রেখেছিলাম। আস্থা তো রাখতেই হবে, আস্থার জায়গাটি কিন্তু বিনষ্ট হয়ে গেছে, জায়গা নাই, অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে। আপনি তো আস্থা আরেকজনের উপর দেওয়ার মতো আপনার তো ক্ষমতা নাই, ইউ ক্যান ডু ইট। আপনি কখনো হবে না। আপনি দেশে ক্ষতি করছে কে? বিএনপি। ইউ মাস্ট টেল দি ট্রুথ। এটা ধ্বংস করছে কে? বিএনপি। বিএনপি কেন পার্টিসিপেট করলো না? লার্জেস্ট পার্টি, 60% বলে তার লোক, তো 60% হ্যাঁ সাফার করবে। 60% আসে নাই, 40% ভোট দিয়েছে, 30% আওয়ামী লীগ পাইছে, দ্যাটস অল। আপনি কথা বলেন যে কেমনে লোকরে আনা যায়, আনতইল আপনি যদি বলেন যে সংবিধান চেঞ্জ করে বলো এত % ভোট না হলে আবার হবে, আবার হবে, তাহলে কি হবে? আমার যে ভাই বোন 30% ভোট, শোনে শোনে, আপনি যদি আগের মতো অন্য দেশ আছে পৃথিবীর, আমি নাম বলতে চাই না, বহু দেশ আছে 2বার 3বার ইলেকশন হয়, এত % নইলে হবে না, আবার হবে। কিন্তু যেই ভাই বোন, যে ভোটাররা ভোট দিল 35%, তাহলে দে উইল লস। তারা বলবে আমি ভোট দিলাম, আবার পরশুদিন কিসের ভোট? এটাতে দেশে চলবে না। তাহলে যারা ভোট দিয়েছে দে মাস্ট বি অনার্ড। আজকে আপনি দেখেন যে আপনি যদি ইলেকশন ঠিক নয়, হাউ ফখরুল ইসলাম ওয়াজ ইলেক্টেড। ওই যে আমার পাশে বসে যে মহিলা, তার হাজব্যান্ড কেমন হয়েছে রাজশাহী থেকে, কি নাম ভুলে গেলাম আমি। শুনেন, না না, আপনি ভোটটা করেন না, এক্স ফেসি আমার বন্ধু কেমন বলেন, তাহলে ভোট করার দরকার নেই, 300 আমার দরকার, আপনি নিয়ে নেন, তাহলে আমরা ভোটে যাব না। কাজী ফিরোজ রশিদ, না না, আমার বন্ধু ফিরোজ 93 ভোট পেল, কেমন কমিটমেন্ট দিয়েছি, দীর্ঘ 5 বছর মাঠে ছিলাম, আমরা দেশের জন্য কিছু করতে চাই। কেন ফিরোজ রশিদের কথা বলছেন? তো ফিরোজ কেমন 93 আমি জানি তো, ফিরোজ ভাই মহাজোটের বাইরে একটা নির্বাচন কখনোই করেন উনি, উনি মহাজোটের নির্বাচনী দুইবার। আমার বন্ধু যখন করবে তখন এমপি হবে, আমি জানি যখন হবে তখনই হবে। ইলেকশন তো ভাই অন পার্সোনালিটি। আপনি ভয়ভীতি দেখাবেন মানুষকে, ভয়ভীতির ভয় পাবে কেন? আগে বাসি করে রাখবেন। নো নো ভাই শুনেন, যে নিজের চোখে দেখেছি লাঠিটা নিয়ে যেই জাতি, যেই নো আপনি যেই জাতি, আমি কেন্দ্রে ভোট কেন্দ্রে গিয়ে বড় ভাই, আমি ভোট কেন্দ্রে গিয়ে যখন দেখলাম গ্রামের মানুষকে বলা হচ্ছে সকাল 9টায় যে ভোট কেন্দ্রে যাবেন না, ভোট হয়ে গেছে, আমি গিয়ে দেখি ভোট কেন্দ্রের ঠিক 100 গজের পিছনে আমি তো কোথাও দেখলাম না, শত নারী পুরুষ। আমি ধানমন্ডি গেছি, ও ভাই আমি দোহার গেছি, আপনি কোথায় ফিরোজরা লাগে গেছি, ঘুরেননি তো? আমি 40টি কেন্দ্র কমপক্ষে ঘুরেছি, আমি সব জায়গায় ঘুরেছি। সেখানে আমি ভোটারদেরকে যখন আনতে গেছি, আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাকে পাল্লে মারতে আসে। আপনি আর বিক্ষুব্ধ প্রার্থী, আচ্ছা এক পর্যায়ে পুলিশ বলে যে ভাই আপনি চলে যান, স্যার আপনি চলে আসেন, আপনি চলে আসেন, আমরা একটু ফায়ার করলে মানুষ আবার চলে গেল। আমরা ভোট কেন্দ্রে আসার সুযোগ এই প্রশ্নটা নিয়ে আমি একটু রেজনুল হক গাজার কাছে যেতে চাই, যে দুটি জিনিস রাখেননি। একটা হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, এই বিধানটা একটু বন্ধ করার কথা কেউ কেউ বলছেন। আর একটা বলছেন যে যদি এবার প্রতীকটা যদি দলীয় প্রতীক বরাদ্দ না থাকতো, তাহলে আওয়ামী লীগেরও অনেক যোগ্য প্রার্থীরা আসতো নির্বাচনে, বিএনপিরও আসতো, সবাই আসতো, অন্তত প্রতীক নিয়ে একটা যে ভয়। আমি এটার সাথে একমত যে যদি এখানে দলীয় প্রতীকটা না থাকলে পরে ইলেকশনটা আরো বেশি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতো, কোনো সন্দেহ নাই। এটি আসলে হয়তো একটা ভালো চিন্তা থেকে করা হয়েছিল, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে এটি ওয়ার্ক করছে না। অবশ্যই এখানে ধানের আওয়ামী লীগের প্রশ্ন যখন আসে তখন অনেক কিছু সামনে এসে পড়ে, অনেক প্রশ্ন সামনে এসে পড়ে, সেটি না থাকলে পরে ভালো হতো। আর 2 নম্বর হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতার কথা যেটা বলছেন, এটা এখনকার আইন অনুযায়ী আপনি এটাকে অবৈধ বলতে পারেন না। ইলেকশন কমিশনার অবৈধ বলছি না, বলছি যে এইগুলো হচ্ছে একটা ধরনের যে অনেকে চেষ্টা করে যে প্রতিপক্ষ যাতে কেউ না দাঁড়াতে পারে, সেই জন্য যে একটা ম্যানিপুলেট
করে সেটা হিউম্যান টেন্ডেন্সি আমি তো বললাম সিন্স দি সিস্টেম অফ সাইবুদ্দিন, জনাব সাইবুদ্দিন অনেকগুলি ইলেকশন সিস্টেম চালু হওয়ার পর দিস ইজ এ সিস্টেম, আমি হব তুই খারাইতে পারবি না। পৃথিবীর কোথাও এটা নাই, মানুষকে ভয়ভীতি দেখায় বলবে এই ধরনের যুদ্ধ এটা কি ডেমোক্রেসি বলে না? হোয়াট ইজ ডেমোক্রেসি? এটাকে ডেমোক্রেসি হোয়াট বলে ইজ না? ডেমোক্রেসি? লিডার প্রতিযোগিতামূলক- ইউ হিয়ার মি, ইউ হিয়ার মি, আমরা শুনি, বলো ইউ হিয়ার মি, ওই যে বক্তার শেষ হয়নি, You দেখেন hear me, please you hear me. তাহলে আপনি কেন নির্বাচন, আপনি ঘোষণা দিয়ে দেন। আপনি এখন শুনেন তাহলে মার্শাল ল আর ডিক্টেটরের রাখেন, সাথে আপনি শুনেন মি, মার্শাল ল শেরে অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা সাথে পারে নাই, গণতান্ত্রিক ফৌজদার সরকারের পারে নাই, তফাৎ শুনেন কোথায় আপনি আমাকে বলেন। প্লিজ হিয়ার মি লিডার। শেরে বাংলা পারে তফাৎ নাই, কোথায়? সরওয়ার্দী পারে নাই, হ্যাঁ বিএ পাস, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা হয়ে গেছে, হাউ he could take the chance to feel the pulse of the people of আচ্ছা, Pakistan. একটু শেষ করুন, একটু সাংবাদিক কথা বলেন, জনাব সাইবুদ্দিন বাংলাদেশ না বাদিলে কোথায় ছিল ডেমোক্রেসি? আপনি আচ্ছা ঠিক আছে, সাইবুদ্দিন, জনাব সাইবুদ্দিন অনেকগুলি জি জি একটু শেষ করতে দেন। জনাব সাইবুদ্দিন অনেকগুলি সোজা সাপটা কথা বলেছেন। আমার আপনি মনে হয় সোজা বড় সোজা আমার মনে হয় যে কি এই বাস্তবতা এটাই। আমি এদেশে বাস করি, এখানকার বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। আমি যদি বাংলাদেশে বাস করে ইউরোপের মতো ভোট দেখতে চাই, এটা কিন্তু হবে না। আচ্ছা, সো মানে আমাদের বিনা যুদ্ধের মধ্যেই থাকতে হবে। তবে আমি জনাব মাহবুব তালুকদার ইলেকশন কমিশনার, ওনার এই বক্তব্যটাকে উনি কিভাবে দিলেন, এটা আমি একটু অবাক হচ্ছি। উনি ইলেকশন কমিশনার হয়ে উনি বলছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে, উনি তো নোট অফ ডিসেন্টে সব কথা বলছেন। না তোর চাকরি ছেড়ে দেয় কথা কোনটা? উনি ইলেকশন কমিশনার হিসেবে, এটা আপনারা একটা আড্ডায় বলতে পারি, ইলেকশন কমিশনার হিসেবে তিনি কি করে বলেন যে তিনি ইলেক্টেড না সিলেক্টেড? এটা তো উনি ওনার পদের দায়িত্বে, ওনার পদের যে একটা ছোট্ট ত্রুটি উনি করেছে। হ্যাঁ, এটা ছোট্ট না, বিনা serious প্রতিদ্বন্দ্বিতায় offense। ভোটের বিধান তো আমি আছে, মনে করি। যারা মাখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের বিধান তো আছেই। সুতরাং এটা অবশ্যই এটা নির্বাচিত। এখন আপনি যদি দেখেন যে না সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি এরকম যতক্ষণ না একটা আইন করছেন, কিন্তু শতাধিক মানে ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে, আমি ওই পয়েন্টে এটা- আসতেছি। যদি দেখেন এখন যখন দেখা যাচ্ছে যখন না বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাচ্ছে, তখন আপনি এটা তাহলে আইন সংশোধন করেন। যতক্ষণ না আপনি সেটা না করছেন, ততক্ষণ এটাকে আপনি সিলেকশন বলতে পারেন না। আর জনাব মাখন জাতীয় পার্টির একজন কি বলে প্রার্থী হিসেবে উনি যে ওনার যে কথাগুলি বললেন, এটি একজন পরাজিত প্রার্থী হিসেবে ওনার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু ওনার কথার সঙ্গে ওনার দলের নীতি, ওনার দলের পজিশনে কিন্তু কোনো সম্পর্ক আমি দেখছি না। ওনার দল তো বিরোধী দল, ওনার দল আমি তো বিরোধী যৌক্তিক বিরোধিতা করব। না আমার দল তো এখন আমি একটু বিরোধী দল। বলি সেটা যদি আমার আমরা দলের যে অংশটি সরকারের সংসদে আছে, সেই অংশটি সম্পূর্ণই একজন সদস্য বরিশালের টিপু ভাই, উনি শুধু নির্বাচন করে আমাদের 164 জন আমরা যারা ওপেন আসনে ছিলাম, এরকম ভাবে একজন দুজন হিসাব করলে হবে বাকিরা না? সবাই কিন্তু জনাব মাখন, আমি বলি, মহাজোটের এমপি, তার মানে নৌকার লোকরাও তাকে ভোট দিয়েছে। ওকে, আপনার দলের স্ট্যান্ডটা কি? সুতরাং এখন দেশের বিশেষ প্রয়োজনে, দেশের ক্রাইসিসের কারণে আরেকটি বিরোধী দল না সৃষ্টি হওয়ার কারণে, হ্যাঁ, সংসদকে কার্যকর রাখার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমার দল বিরোধী দলের ভূমিকা পালন করতে বাধ্য হয়েছে। আপনি এখন যেভাবে যে স্টাইলে কথা বলছেন, এটা বিএনপির স্টাইল। বিএনপি এভাবে কথা বলে, নিজেদের যখন কিছু করার ক্ষমতা থাকে না তখন সব দোষ দিয়ে দেয়। আমরা প্রশ্ন লাগাতে পারি নাই। আচ্ছা, আমাদের এই তর্ক বিতর্ক ছিঁড়ে ফেলা হয়েছে। আপনারা সমস্ত এজেন্ট বের করে আপনারা কি করলেন সেটা আমি জানতে চাই। আপনি বলছেন যে দলীয় সরকারের অধীনে মারধর করা হয়েছে, চিকিৎসা পর্যন্ত করা হয়েছে। ভাই, আপনি বলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনটা খারাপ। আপনার দলের স্ট্যান্ড হচ্ছে না দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ইলেকশন আমরা করলেন। বলছিলাম যে আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম, বিশ্বাস যে ভঙ্গ হয়ে গিয়েছে। আপনি দলে এখন থাকলে বলতে চাই, আপনি দলে থাকলে বিশ্বাস ভঙ্গ হয়েছে, সুতরাং অদূর ভবিষ্যতে কোন আমার দল সেই সিদ্ধান্ত নেবে। সময় শেষ, সম্মানিত আলোচকবৃন্দ, সুতরাং ভেবে আমাদের দেখার সময় সময় শেষ। আছে। এই তর্ক বিতর্কগুলো আমাদের অব্যাহত থাকুক। আমরা এই নির্বাচনটা অবশ্যই, যে কোনো নির্বাচনটাই আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখতে চাই, অংশগ্রহণমূলক দেখতে চাই এবং একেবারে উৎসাহ উদ্দীপনা সবগুলোই আমরা দেখতে চাই। এটাই হচ্ছে গণতন্ত্র। নিশ্চয়ই আমরা আশা করব যে এই উপজেলা নির্বাচনে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে ভবিষ্যতে, এবং আরও 2টি ধাপের নির্বাচন আছে, সেই নির্বাচনগুলো যাতে কিভাবে আরও ভালো করা যায় এবং অংশগ্রহণমূলক করা যায়, সেটি নিশ্চয়ই সবার নজরে থাকবে। আজ এ পর্যন্তই দর্শক। আমাদের এই অনুষ্ঠানটি আজ রাত 2টায় আবারও পুনঃপ্রচার হবে এবং আগামী সপ্তাহে আমরা আবার নতুন বিষয় এবং নতুন অতিথি নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।